প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন দৈনিক আড্ডাবাজি 17, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমাদের আমার আয়োজনে, এই দৈনিক আড্ডাবাজির আয়োজনে আড্ডা দিতে এসেছেন একজন সম্মানিত অতিথি, গাজী আব্দুর রশিদ। তার সাথে অনেক অনেক আলাপ করব, তার কাছ থেকে অনেক কিছু আমরা জানবো। তো আর কালক্ষেপণ না করে আমাদের প্রত্যেক দিনকার আয়োজনের মতো আমরা তার ছোট্ট একটা পরিচিতি দেবার মাধ্যমে, আচ্ছা, তাকে আবার একটু নিয়ে নিই। তিনি ব্যাক স্টুডিওতে চলে গিয়েছিলেন। যাই হোক, শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন বা হবেন, কিছু যান্ত্রিক গোলযোগ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। যন্ত্রের যন্ত্রণা বলে কথা। তারপরেও আমরা চেষ্টা করছি আড্ডা দেবার, কথা বলবার, আশা করছি আপনারা সাথেই থাকবেন। তো আমাদের প্রতিদিনকার যে আয়োজন, দৈনিক আড্ডাবাজির যে অতিথি থাকেন তার ছোট্ট একটা পরিচিতির মাধ্যমে আমরা আমাদের আয়োজনটা শুরু করি। আহ গাজী আব্দুর রশিদ, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যান্ড প্রেজেন্টার, রেডিও তেহরান, বাংলা অনুষ্ঠান, বিশ্ব কার্যক্রম, ইরান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সাতক্ষীরার শেষ প্রান্তে সুন্দরবন ও পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় তার জন্ম। তিনি মোটামুটি লেখালেখি করেন, সাহিত্য এবং সংস্কৃতির সাথে আছেন এবং সাথে আছেন জার্নালিজমের সবসময়। তার একটি গল্প গ্রন্থ আছে, গল্প গ্রন্থটি হলো পান্থ হৃদয়। এছাড়া তিনি সাংস্কৃতিক বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকেন, সেগুলো আমরা তার কাছ থেকে আমরা ধীরে ধীরে জানবো এবং শুনবো এবং আলাপ করব। তো কেমন আছেন, এবং শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করুন আজকের এই আড্ডাবাজি। ধন্যবাদ আহ, সুপ্রিয় তানজির সৌরভ ভাই আপনাকে, এবং যারা আজকের এই আড্ডাবাজিতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আছেন বা পরে আসবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে পরিচিত হবার আগে আমি সবার আগে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আপনি যে কথা বলেছেন আপনার উপস্থাপনার শুরুতেই, যান্ত্রিক ত্রুটির বিষয়গুলো রয়েছে, সেগুলো থেকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি দুঃখ প্রকাশ করছি যে কারণে, সেটি হচ্ছে আমি শুরুতেই শোক এবং সমবেদনা জানাচ্ছি মাইলস্টোন স্কুলের যে শিক্ষার্থীরা, যারা চিরবিদায় নিয়েছেন এবং যারা এখন দগ্ধ অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের জন্যে দুঃখটা অনেক বেশি, মনটা অনেক বেশি ভারাক্রান্ত। আমরা আড্ডাবাজিতে এসে আড্ডার জায়গায় যাবার আগে তাদের জন্য প্রার্থনা করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের ধৈর্য দেওয়ার শক্তি যেন মহাপ্রভু দেন, স্রষ্টা দেন, সেটা প্রার্থনা করছি। এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন শোক এবং সমবেদনা। তবে আমরা ধন্যবাদ। প্রশ্নে যেতে পারেন, হয়তো আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি জি, জানি না। জি, 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 না, তো আমি আমি আমরা আমি শুনতে পাচ্ছি। আড্ডাবাজিতে আপনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন বলে জানিয়েছিলেন। জি, 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 একটু আমরা জানতে চাই, শুনতে চাই। তো যাই হোক, প্রথমেই যে বিষয়টা আমাদের আয়োজনে থাকে, বা যিনি অতিথি হিসেবে থাকেন তার শুরুর গল্পটা আমরা একটু শুনি। সেটা হচ্ছে এই যে শিল্প সাহিত্য নিয়ে কাজ করছেন, জার্নালিজম নিয়ে, মানে শিল্প সাহিত্যটাই প্রথমে শুনি। শিল্প সাহিত্যের প্রতি আগ্রহটা বা পথ চলাটা আহ কখন কিভাবে শুরু হলো, এই গল্পটা আমরা একটু শুনতে চাই। আহ, এই গল্পটা আসলে আমার জীবন যখন শুরু হলো, শিল্প সাহিত্য তখন থেকেই শুরু হলো। অর্থাৎ আমার বাহ। জীবন বলতে, আমার যখন কল্পনা শক্তি, আমার যখন চিন্তার বা ভাবনার জায়গায় আমি দেখতে পেলাম পৃথিবী, আমি দেখতে পেলাম মানুষ, প্রকৃতি, সবকিছু যখন আমার ভাবনায় উঠতে থাকলো, তখন থেকেই মূলত আমার ভেতরে এই শিল্প চেতনা এবং সাহিত্য চেতনার জায়গাটা উজ্জীবিত হলো। সে খুব ছোটবেলাকার কথা। আর সে কথা বলতে গেলে আমাকে একটু ভেসে বেড়াতে হবে। ভেসে বেড়াতে হবে এই জন্যে,
যে আমি একটু চিরচঞ্চল চঞ্চল টাইপের মানুষ। দুঃখিত। হুম, আমি হ্যাঁ, হেথা নয় অন্য কোথাও অন্য কোনখানে, ঠিক এরকম একটা তো না কোনো কিছু। তাই আমি এখানে ওখানে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতাম। এই ঘুরে বেড়াতে বেড়াতে আমি আমার গাঁয়ের বাড়ি থেকে বেরিয়ে যাই। এক কথায় যখন আমি ক্লাস এইটে পড়ি সে সময় আমার গ্রাম থেকে আমি চলে আসি দূরে যশোরের একটা জায়গায়। সেখানে আমার বড় ভাই একটা জুট মিলে চাকরি করতেন। আমি চলে এলাম, বললাম আমি তোমার এখানে চলে এসেছি, এখানে পড়বো, ভর্তি করিয়ে দাও। সেখানে আমাকে একটা লজিং বাড়িতে, যেটাকে গৃহশিক্ষক বলে, আপনারা হয়তো জানেন, যে অন্যের বাড়িতে হ্যাঁ, জায়গির থাকার মতো, ছেলে মেয়ে পড়াতে হবে, খেতে দেবে, এবং সেখানে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি এসে, আমি তখন ক্লাস নাইনে পড়লাম। তো আমি যে বাড়িতে আমার জন্য ঠিক করে দিল একটা গ্রামে, গাজীপুর নামে একটা গ্রামে, সেই গ্রামে সেই ভদ্রলোকের বাড়িতে চারটা পাঁচটা ছেলে মেয়ে, ভাগ্নে ভাগ্নি, ভাইপো ভাইঝি এরকম দিয়ে, তারা আমার সমক্লাসের দুজন ছিল, আর বাকিরা নিচে 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 এভাবে তাদেরকে আমাকে পড়াতে হতো, আর আমি সেখানে থাকতাম। তখন থেকেই আমি একদিন সকালে আমি বাইরের একটা বেশ জঙ্গলের মধ্যে একটা ঘরে আমাকে থাকতে দেওয়া হতো। সেখানে আমি সকালে হুম, আমাকে ওই জাউ ভাত খেতে দিত। জাউ ভাত বলতে পানি, একদম পানি পানি একটা ভাত, পান্তার মতো, সেটা পেঁয়াজ দিয়ে আর একটু বোধহয় কিছু মিষ্টি ছিল, এটা দিয়ে খেতে দিল। তা আমি যখন খাচ্ছিলাম তখন দেখি উঠোনে অনেকগুলো চড়ুই পাখি ঘুরছে। তখনই আমি বললাম, সকালবেলা উঠে দেখি চড়ুই পাখির মেলা, ঘুরছে কেউ, ফিরছে কেউ, খেলছে নানান খেলা। এই শুরু হলো বাহ! আমার কাব্য চর্চার এই শুরু হলো প্রথম পথ দিন। চলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এভাবেই মোটামুটি আপনার শুরুর গল্পটা শুনলাম। আর যেটা বলে কাগজ কলমে বা প্রকাশনা কখন থেকে আরকি শুরু হলো? এটা তো আপনার শৈশবের গল্পটা শুনলাম। এবং আপনার কাব্য ভাবনা, আপনার বলার আ আ ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। যখন থেকে মন, মননে অনুভূতি ক্রিয়াশীল হয়েছে তখন থেকেই আমি শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে আছি। চমৎকারভাবে আপনি বলেছেন। আ ব্যাপারটা ভালো লাগলো। তো প্রাতিষ্ঠানিক বা সামাজিকভাবে বা পত্রিকায় লেখালেখি প্রকাশের ব্যাপারটা কখন থেকে আরকি শুরু হলো বা সাংগঠনিক কিভাবে? তো অবশ্য সেই জন্য আমাকে খুব বেশি দেরি করতে হয়নি, কারণ আমি ওখানে জুট মিল এলাকার একটা স্কুলে আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল আমার বড় ভাই। তো প্রায় ৩-৪ কিলোমিটার পায়ে হেঁটে আমাকে ওই স্কুলে আসতে হতো। তো স্কুলে একজন সহকারী প্রধান শিক্ষক ছিলেন, নাম জনাব আবুল হোসেন, হয়তো উনি বেঁচে নেই এখন। উনি খুবই আদর্শিক একজন মানুষ ছিলেন। যেমন পাঞ্চুয়াল ছিলেন, তেমনি কি বলবো, সব দিক থেকে আমার কাছে, আমার দেখা মূলে শিক্ষকদের মধ্যে খুব প্রিয় একজন শিক্ষক তিনি ছিলেন। তো উনি ওই স্কুলে দেয়ালিকার ব্যবস্থা করেছিলেন। তো আমার একটু ওই হাতের লেখা টেখায় একটু ভালো সবাই বলে। তো ওই দেয়ালিকার হুম, দায়িত্বটা আমার উপরে দিলেন। দেয়ালিকা আমি শুরু আচ্ছা। করলাম ও ক্লাসের ছেলে মেয়ে নিয়ে। মেয়েজন, অর্থাৎ নবম শ্রেণীতে দুই জুট মিলের একজন ম্যানেজারের মেয়ে ছিল, একটা বিশেষ দাবিতে তাকে ভর্তি করানো হয়। মেয়ে স্কুল ছিল না, ওটা বয়েজ স্কুল ছিল। তো এই তাদেরকে নিয়েই যখন শুরু হলো, ওই দেয়ালে প্রায় 40 জনের 40টা কবিতা এবং ছোট গল্প দিয়ে দেয়ালিকাটা করলাম। সেই হলো আনুষ্ঠানিক শুরু। এরপর আমি যখন এসএসসি পাশ করলাম, তখন খুলনার স্থানীয় যে পত্রিকাগুলো আছে, যশোর। আ দুঃখিত শ্রোতা দর্শক মণ্ডলী, সম্ভবত তিনি একটু যান্ত্রিক গোলযোগ বা নেট বিভ্রাটে ফেঁসে গিয়েছেন। দেখছি আমাদের সাথে আছেন মাসুদ মুস্তাফিজ, আ একজন কবি। শুনছি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সাথেই থাকুন।
আর শ্রোতা দর্শক মন্ডলী, দৈনিক আড্ডাবাজির এই যে আয়োজনে আমরা অতিথির কথা শুনি। তো শুনতে গিয়ে আমাদের মাঝে মাঝে কিছু বিভ্রাটে ফেঁসে যেতে হয়। আমরা বোধহয় আবার পেয়ে গেছি অতিথিকে। হ্যাঁ, বলুন। আমি কথা চালিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, বলুন যেখান আমরা থেকে আবার বলছিলেন। ফিরে এলাম, হ্যাঁ। তো আমরা ওই খুলনা এবং যশোরের আঞ্চলিক কিছু পত্রিকা ছিল, সেই পত্রিকাগুলোতে হুম, তখনই আমি লেখা, কবিতা বিশেষ করে লেখা পাঠানো শুরু করলাম এবং তারা প্রকাশও করলো, ছাপলো। যদিও সেগুলো আমার সংগ্রহে নেই, কারণ আমি একটু ছন্নছাড়া, তো কোনো কিছুই গুছিয়ে কখনো রাখি হুম, না। হুম। তো এরপর হ্যাঁ, হ্যাঁ। ধীরে ধীরে আমার এই পথ চলা শুরু হলো এবং আমার ধ্যানে, জ্ঞানে, চেতনায়, সবকিছুতে, আমার কাজের মধ্যে আমি একটু বলে নেই, যদি আমার অন্য কোনো কাজ না থাকতো, আমাকে দুবেলা দুমুঠো কেউ খেতে দিত, তাহলে বোধহয় আমি সাহিত্য ছাড়া আর কোনো কিছু করতাম না। আর কিছুই কিন্তু সেই করতাম না। সুযোগ তো নেই। না। হ্যাঁ, কালকে কালকে এই ব্যাপারটায় কথাও ছিল। একজন তরুণ কবি এসেছিলেন, সৌরভ বর্ধন। তো উনি বললেন যে আমি আসলে কাজের ফাঁকে কবিতাটা লিখি না, আমি কবিতার ফাঁকে অন্য কাজগুলো করি। কারণ জীবন জীবিকার তাড়নায় সংসারের ঘানি টানতে হয়, তার জন্য অর্থ উপার্জন করতে হয়। তো তখন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি দাঁত ব্রাশ করার ফাঁকে কবিতা লিখি না, আমি কবিতার ফাঁকে দাঁত ব্রাশ করি। মানে ছোট করে একটা উদাহরণ দিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি আপনার শুরুর গল্পটা আমরা আচ্ছা, শুনে নিলাম। খুব চমৎকার দৈনিক বললেন। আড্ডাবাজি 17 তে আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন বা মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন, পরবর্তীতে দেখবেন। অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি রইলো আপনাদের সকলের জন্য। আর রশিদ ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করতে চাই যে মাইলস্টোনের যে ঘটনাটা তিনি দিয়ে শুরু করলেন। আসলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তারপরে তো আমাদের জীবনে তো আসলে কিছুই থেমে থাকে না। আমরা অবশ্যই সেই বা যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমাদের গভীর শোক, এবং তারা যেন না ফেরার দেশে খুব ভালো থাকেন, আনন্দে থাকেন। আর যারা অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় আছে, তারা যেন আহ দ্রুত সুস্থ হয় এবং ভালোর দিকে যায়। দুঃখিত। তো ভালো কিছুই আশা করছি। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকে সম্মানিত অতিথির কাছে। আরো অনেক কিছু জানবার আছে। যে বিষয়টা জানতে চাই, আপনার একটা দীর্ঘ লম্বা এবং পড়াশোনার ব্যাপারটাও দেখেছি, জার্নালিজম নিয়ে কাজ করেন। তো জার্নালিজম নিয়ে একটু জানতে চাই যে জার্নালিজম নিয়ে আপনার পথ চলা কবে, কখন, কিভাবে আরকি প্রফেশনালি শুরু হলো? আর জার্নালিজম নিয়ে কাজ করে চলেছেন তো দীর্ঘদিনই। তো আপনার দৃষ্টিতে একজন আদর্শ জার্নালিস্টের কেমন হওয়া উচিত? বাংলাদেশ ও ইরানের জার্নালিজমের মধ্যে কি কি সুবিধা অসুবিধা আছে বলে আপনার মনে হয়? প্রশ্ন একটা নয়, দুটো তিনটে এজন্য করলাম যাতে আমি আপনাকে দীর্ঘক্ষণ শুনতে পারি ব্যাপারটা। হুম। আহ সৌরভ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ, এবং যারা আমাদের সঙ্গে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, সবাইকে আবারও স্বাগত। এবং আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি, যদি কখনো আমরা বিযুক্ত হয়ে যাই, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হ্যাঁ, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন যে সাংবাদিকতায় আসা। আসলে আমি আবারও ওই পুরোনো কথায় ফিরে যাব, ছন্ন ছাড়া মানুষ, আমি সবকিছু হতে চাই। আমি কবি হতে চাই, আমি সাংবাদিক হতে চাই, আমি লেখক হতে চাই, অর্থাৎ সবকিছু হতে চাই। এরকম সবকিছু হতে চাইলে সবকিছু হওয়া যায় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে বাংলা সাহিত্যে, ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়ে আমার খুব স্পষ্ট মনে আছে, আহ, আবুল কাশেম ফজলুল হক স্যার আমার স্যার ছিলেন সরাসরি। আহ আবুল কালাম মঞ্জুর মোর্শেদ স্যার, সবাই খুব শ্রদ্ধেয়, তারা আমার স্যার ছিলেন। অনেক গুরুজনদের সাথে, নরেন বিশ্বাস স্যার ছিলেন, অনেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল এবং বেশ কিছুদিনের মধ্যে গভীর সম্পর্ক হয়ে যায়। কিন্তু আমার তো একটু লক্ষ্মী ছাড়া মানুষ, তাই মাত্র কয়েকদিনে, কয়েক মাসের মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটা সিস্টেম আসতো যে আপনি কি অন্য কোনো সাবজেক্টে যেতে চান। তো এই নম্বর টম্বর একটু ভালো ছিল, যে কোনো কারণে আমার তখন মনে হলো যে না, আমি আসলে সব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ট্রান্সফার নিয়ে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট করে চলে যাই, এবং সেখানেই আমার নতুন যাত্রা শুরু হয়। সেখানেও আমি ভালো করছিলাম, কিন্তু
কেন জানি মন টিকল না। বছর খানিকের মধ্যে আবার সেখান থেকে আমি শিফট করে আমি চলে যাই ল ডিপার্টমেন্টে, এবং লতেও আমি বছর তিনেক কাজ করি। নিয়ম ছিল লয়ে যে 2 বছর পর্যন্ত ব্রেকআপ থাকলে বা যদি কোনো কারণে ড্রপ আউট হয় তাহলে কন্টিনিউ করতে পারবে, 3 বছর হলে আর না। পরে আমাকে বের করে দেয়া হলো ল থেকে। তখন আচ্ছা। আমি জাস্ট তখন সে সময় প্রাইভেট পরীক্ষা দেওয়ার একটা পদ্ধতি ছিল, তো সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রাইভেট রেজিস্ট্রেশন করলাম। করে কথাগুলো খুব আমি আমার সুখের কথা বলছি হুম, হুম, নাকি দুঃখের কথা হুম। বলছি সেটা আপনারা জানি না। বুঝে নিন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি আচ্ছা। বোধহয় মাসখানেক সময় পেলাম রেজিস্ট্রেশনের পর। তো এই মাসখানেকের মধ্যে এই টুকটাক ঘুরে ঘুরে বেড়াই, আর পরীক্ষার একদিন আগে একটু পরীক্ষা দিলাম, যে পাশ করে গেলাম। হুম। গ্রাজুয়েট হয়ে গেলাম তখন, বিএ পাশ করে গেলাম। পাশ করার পর আবার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটলাম, এবং সেখানে গিয়ে আমি শ্রদ্ধা জানাই, উনিও বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন এবং ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্টটা ওনার হাতে খোলা। আমাকে চিনতেন। আমাকে একদিন ডেকে বললেন, তুই এখানে পরীক্ষা দে, দেখ এখানে আহ, সুযোগ হয় কিনা তোর। পরীক্ষা দিলাম, পাশ। শ্রোতা দর্শক, বোধহয় আমরা আবার অতিথির কথা একটু কম শুনতে পাচ্ছি। আর যান্ত্রিক কিছু গোলযোগ বা নেট বিভ্রাট, আমাদের আজকে সম্মানিত অতিথি গাজী আব্দুর রশিদ তিনি যুক্ত হয়েছেন ইরানের তেহরান থেকে। তো তিনি আমাকে বলেছিলেন যে আমি মাঝে মাঝে নেট কল করবে আমার, কারণ ইরানে নেটের খুব আপস অ্যান্ড ডাউন হয়। তো তখন বিপদে পড়ে যেতে হয়। তো আমরা বোধহয় আশা করছি অতিথিকে পেয়ে যাব, তিনি আবার যুক্ত হবেন। তার সাথে যুক্ত হতে গিয়ে আমাদের একটু বেগ পেতে হয়েছিল। তো আপনারা যারা যুক্ত আছেন আপনারা ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নিজেও বিদ্যুৎ নেই, তারপর ছোট্ট একটা আলো জ্বালিয়ে আহ কি বলে অনুষ্ঠানটা সঞ্চালনা করবার চেষ্টা করছি। তো যাই হোক, আশা করছি আপনারা যারা যুক্ত আছেন আপনারা বা যুক্ত হচ্ছেন, আপনাদের এই অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের ভালো লাগা, মন্দ লাগা বা কোনো প্রশ্ন থাকলে জানতে চাইবেন, এবং অতিথির কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো জানতে চাওয়া থাকলে সরাসরি মন্তব্যে লিখে জানাবেন, আমি অতিথির কাছে তুলে ধরবো। আমরা পেয়ে গেছি বোধহয় অতিথিকে, আমরা নিয়ে নিচ্ছি। কারণ এই কিছু যান্ত্রিক গোলযোগ তো থাকেই। সেটা পরেও আমরা চেষ্টা করছি কিছু আলাপচারিতা করবার জন্য, দুটো দূরের মানুষ, দুইজন মানুষ এক জায়গায় হয়ে কিছু কথা বলবার জন্য আপনাদের সামনে। তার বোধহয় একটু বাফারিং হচ্ছে, আমরা পেয়ে যাব তাকে আশা করছি। তো শিল্প সাহিত্য নিয়ে আপনাদের কোনো আলোচনা থাকলে, তিনি যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, সাংবাদিকতার ব্যাপারটা নিয়েও আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন বা জানতে চাওয়া থাকে আজকের অতিথির কাছে, আপনারা অকপটে লিখতে পারেন। এবং আমাদের এই আয়োজনটা বা আমার এই আয়োজনটা দৈনিক আড্ডাবাজি, এই ব্যাপারটাই বা আপনাদের কেমন লাগে সেটাও জানাতে পারেন। আমরা আলাপচারিতা করতে পারি। আমার কাছে কোনো প্রশ্ন থাকলেও আপনি তুলে ধরতে পারেন মন্তব্যের মাধ্যমে। দেখছি অতিথি এখন বাফারিং হচ্ছে, আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আসলে কি বলে, আমাদের প্রযুক্তি, আমাদের টেকনোলজি অনেক যতটা উন্নত হয়েছে, উন্নতির সাথে কিছু বিভ্রাটও রয়ে গেছে। বিদ্যুৎ বিভ্রাটের মতো এখন নেট বিভ্রাটও হয়।
সে কারণে দেখা যাচ্ছে আমরা অনেককে পেয়েও পাই না, বা কাজটা যত সহজে করা উচিত ছিল ততটা সহজে করতে পারি না। বা তাকে বোধহয় আমি ইনবক্স করে নিতে পারি। আর আপনারা যারা যুক্ত আছেন, আশা করছি আপনারা একেবারে বিরক্ত হবেন না আর এই ছোট ছোট টেকনিক্যাল ব্যাপারগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিন শেষে হচ্ছে প্রত্যেক অতিথির সাথে অতিথিদেরকে এই জন্যই এখানে আমন্ত্রণ করি, তার সাথে আলাপ করার চেষ্টা করি শিল্প সাহিত্য নিয়ে, বা সে যে ব্যাপারটা নিয়ে কাজ করছে সেই ব্যাপারটা আমি নিজে যেমন জানতে চাই এবং অতিথিদের বা শ্রোতা দর্শকদেরকেও জানাতে চাই, এই কথাগুলো ধারণ করে রাখতে চাই। যাই হোক, দেখি তাকে পাই কিনা। আপনি কি এসেছেন? আচ্ছা, তিনি আবার চলে গিয়েছেন বোধহয়। শ্রোতা দর্শক মন্ডলী, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমরা আলাপ করি, আমরা কথা বলি। আর আপনারা যদি কবিতা শুনতে চান, আমার তো আহ, মাঝে মাঝে কবিতা পড়ার একটা অভ্যেস আছে। আমি তাহলে আপনাদেরকে এক কাজ করি, অতিথি আসা পর্যন্ত আমরা একটা কবিতা শোনাই, দেখি অতিথি আবার এসেছেন তাকে নিতে পারি কিনা, যদি বাফারিং না হয়। আচ্ছা, জি, এই বিড়ম্বনা আমি বোধহয় থাকবে, একটু, এর মধ্য দিয়েই আমাদেরকে হ্যাঁ চালিয়ে হ্যাঁ যেতে আমি কথা হবে। চালিয়ে নিচ্ছিলাম। আবার ফিরে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তো জি ওখান বলুন বলুন, থেকেই যেখানে আমরা তাহলে বলছিলেন না সৌরভ জান ভাই আলী শুরু জমি। করি। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখান বলুন। থেকেই শুরু করি। তো পরবর্তীতে আমি যখন করলাম, তখন থেকেই আমার, যদিও আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে আমি চলে যাই, কিন্তু তখন থেকে জাতীয় পত্রিকাতে বিভিন্ন জায়গায় আমার লেখালেখি শুরু হলো। এবং হুম ধরুন ইত্তেফাক, মানব জমিন, প্রথম আলো, সংবাদ, সবগুলো দৈনিক কাগজে কম বেশি গল্প, পদ্য বা কবিতা যেটা বলেন, সেগুলো লেখালেখি এবং অন্য অন্য বিষয়েও, সমাজ সচেতনতা, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি শুরু হলো। হুম এবং সেই লেখালেখি থামলো না, চলতে থাকলো। কিন্তু ওই বই প্রকাশ করা তখনো হয়নি। হুম তবে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় বাংলা একাডেমি, যতটুকু মনে পড়ছে সেটা, আহ 1999 অথবা 98 সালের দিকে, তখন তমিশ্র নামে একটা আহ অনেকটা ছোট টাইপের একটা ফোল্ডিং একটা পত্রিকার ইয়ে, 10-12, এবং তখন সেটা কিন্তু প্রিন্ট আকারে না, ওই বিশেষ করা হতো। সেখানে তো কবিতা পত্র বের হয়েছে 92 সালের দিকে হবে যতটুকু, সেটাও আমার কাছে। এরপরে আমি কাজ করলাম বাংলাদেশ টেলিভিশনে, কাজ করলাম বিভিন্ন পত্রিকার সাথে নিজেকে জড়িয়ে, তবে করাতে পেরেছে ছন্ন ছাড়া এক জায়গায়। তাই ওইভাবে চলতে থাকলো, এই এক সময় দেশ ছেড়ে প্রবাসে। আচ্ছা, শ্রোতা দর্শক আবারও দুঃখিত, তিনি কথার ফাঁকে আবার বোধহয় নেট বিভ্রাটে ফেঁসে গিয়েছেন। দেখছি তিনি আবার বোধহয় আসার চেষ্টা করছেন। তো আপনারা এই যে বিষয়গুলো, তাকে একটু নিয়ে নিই আমরা। হুম। হ্যাঁ, তার দুটো উইংস ওপেন হয়েছে, এখন দেখি যে কোনটাতে তিনি কথা বলেন। হ্যাঁ, বলুন বলুন, আমরা শুনছিলাম। আমি ফিরে এসেছি, হ্যাঁ। তারপর এই পারস্যে চলে হুম এলাম। তার আগে অবশ্য আমার জীবনে একটা মেয়ে আসলো, যে মেয়ে আমার বউ, আমার সহধর্মিণী, আমার সব কিছুর প্রেরণাদায়ক তিনি। তার জন্যেই আজকের আমার এই আমি, অর্থাৎ এর আগ পর্যন্ত
আমি যে ছন্ন ছাড়া ছিলাম, ভবঘুরে ছিলাম, সেই জায়গা হুম, হুম, থেকে হুম। আজকের এই আমার জন্যে পুরো অবদানটা তার। এবং আমি এই প্রবাসে আজ প্রায় 22 বছর চাকরি করছি একটা বিদেশি প্রতিষ্ঠানে। শুধু তাই না, আমার জীবনের আরো আরো অনেক অনেক দোষ, অনেক অনেক মন্দত্ব, সেগুলো সে সারিয়েছে। হ্যাঁ, আমরা অর্থাৎ হ্যাঁ, আজকের আমির মানে জন্য কি বলে, পুরো কৃতিত্ব ঘরের আমি ঘরে তাকে দেব। লক্ষ্মী, না বলে ছন্ন ছাড়ার ঘরের ঘরে লক্ষ্মী লক্ষ্মী। এসেছে। তো এখন হ্যাঁ, হ্যাঁ। তো এখন ভদ্র হ্যাঁ, হ্যাঁ। লোক না হয়ে উপায় নেই। তো আপনার যে আলাপটায় আমরা ছিলাম, মানে যেটা আমরা আসলে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে জার্নালিজমের আপনার পথ চলাটা আমরা শুনলাম। তো এখন আপনি যেহেতু বাংলাদেশের জার্নালিজমের সাথে বা এখানে পড়াশোনা করেছেন, এর সাথে জড়িত ছিলেন, এখন তেহরানে কাজ করছেন। তো এই আহ, দুই জায়গার, দুটো দেশের জার্নালিজমের সুবিধা অসুবিধাটা একটু যদি, যেহেতু আপনার একটা এক্সপিরিয়েন্স দীর্ঘ এবং দুই জায়গার আছে, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। খুব ছোট করে যদি বলি, আমরা যারা সাংবাদিকতা, আমি শ্রদ্ধা নিয়ে বলছি, সকল সাংবাদিকদেরকে আমি পরম শ্রদ্ধা ভরেই বলছি যে আমরা সাংবাদিকরা এখন যে ভালো আছি, আমরা ভালোভাবে কাজ করছি, এই কথাটা ঠিক নয়। সবাইকে আমি ঢালাও ভাবে বলছি না। আমি ধরে নিচ্ছি যে একটা শ্রেণী আছে যারা আদর্শিক সাংবাদিক, আমাদের অনেকটা গুরু লেভেলের, ওস্তাদ লেভেলের অনেকে আছেন যারা সত্যি সত্যি হুম, হুম, আদর্শিক। কিন্তু বেশিরভাগ সাংবাদিক, আমরা সাংবাদিকতা যা যেটাকে বুঝায়, যে বৈশিষ্ট্যগুলো থাকে, সত্য, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, স্বাধীনতা, মানুষকে সম্মান জানানো, এই সব জায়গায় হুম। আমরা নেই। আপনি হয়তো এই প্রশ্নের মধ্যে একটা জায়গায় যেতে যাবেন, যেটা হলুদ সাংবাদিকতার কথা বলবেন। আসলে হ্যাঁ, 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 আমাদের হ্যাঁ, হ্যাঁ, সাংবাদিকদের এই ব্যাপারটা। বেশিরভাগ মানুষ এখন এই হলুদ সাংবাদিকতার মধ্যে ঢুকে গেছে আমাদের মধ্যে। আর আচ্ছা। আরো একটা ব্যাপার আছে, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করব, আমাদের সেই হুম, প্রতিষ্ঠানগত ত্রুটিও আছে। আমরা বাংলাদেশ বলি আর বিশ্বের যেখানেই বলি, ধরুন আমি বিবিসিতে কাজ করছি, আমি হুম। বিবিসির তাদের যে নীতিমালা আছে, সেই নীতিমালার বাইরে যে আমি কাজ করতে পারবো না। আমার স্বাধীন জায়গাটা কিন্তু ওখানে নেই। আমি ওদেরকে সার্ভ করব। আমি ধরুন ইরানে আছি, আমি তফাৎটার ক্ষেত্রে একটু বলবো, বাংলাদেশ বা বিশ্বের অন্য দেশের মিডিয়াগুলো কাজ করা আর ইরানে কাজ করার মধ্যে মৌলিক যে জায়গাটা, সেটা হচ্ছে আমার এখানে 100% স্বাধীনতা না থাকলেও 80-90% স্বাধীনতা আছে। এবং তাদের আচ্ছা। মৌলিক যে জায়গাটা সেটা হচ্ছে আহ মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবিকতার যে রাষ্ট্রীয় ভাবে নেই, সেটা যে কোনো মানুষ হোক, মানবিক যে জায়গাটা আর সত্যের যে হুম। জায়গাটা, অর্থাৎ মিথ্যে সংবাদ পরিবেশন করা যাবে না, এটা একেবারে নিষেধ। আর যদি এরকম হুম। ঘটনা ঘটে তাহলে তার জন্য খুব কড়া পানিশমেন্টের ব্যবস্থা এখানে। এই জায়গাটা এখানের সাথে আমার বাংলাদেশের বা পশ্চিমা মিডিয়াগুলোর তফাৎ রয়েছে। তবে অনেক জায়গা আছে যেখানে সীমাবদ্ধতার জায়গা আছে, নেই এ কথা কিন্তু বলবো না, সর্বত্রই আছে। হুম। তবে স্বাধীনতার একটা হুম। মোটামুটি একটা বিস্তৃতি এখানে আছে, যেটা বাংলাদেশে নেই। আমি সে তারা চাইলেও করতে পারবেন না। আচ্ছা, এটা গেল একটা আচ্ছা, জিনিস। আচ্ছা, আচ্ছা। তারপরেও অনেক সময় কর্তৃপক্ষ চাইলেও আমি আমার নিরপেক্ষতার জায়গা থেকে, স্বাধীনতার যদি এই এক বিন্দু জায়গা থাকে, সেই জায়গা থেকে যদি আমি চাই, আমি একটা বস্তুনিষ্ঠ হুম। সংবাদ মোটামুটি তৈরি করতে পারি। কিন্তু আমি সেটা না করে আমি হয় দলকানা হব, অথবা অর্থ কানা হব, অথবা স্বার্থ কানা হব, অথবা অন্য যে কোনো কিছু। অর্থাৎ এমন একটা পরিমণ্ডলে আমরা কাজ করি, যে পরিমণ্ডলে আমাদের কাছ থেকে সঠিক একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, তথ্যবহুল একটি সংবাদ বেরিয়ে আসা খুবই দুঃখজনক। যেমনটি আমরা ধরুন এই মাইলস্টোনকে নিয়ে আমরা দেখি, একটি ঘটনা হুম। ঘটেছে, সেখানে এই 2-3 দিনে এত রকমের খবর দেখেছি যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে এবং পত্রিকাগুলোর পাতায় পাতায় ভরে গেছে, বিভ্রান্তিমূলক তথ্য। এরকম একটি জায়গায় হুম। একটি জাতীয় ঐক্য, একটা বড় গভীর ক্ষত, এই জায়গাটা পূরণের জন্য যেখানে সবার একাত্ম হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা না গিয়ে
আমরা নানা রকম প্রশ্নের কথা তুললাম। দেখুন একটা বেনিস ওখানে কর্তৃপক্ষের প্রধান তিনি বলছিলেন যে আমাদের অ্যাটেন্ডেন্স আছে, আমাদের কতজন শিক্ষার্থী এসেছিলেন, তাদের লিস্ট আছে, কাদের বাচ্চা আমাদের কাছে আছে, লিস্ট আছে। এরপরেও আপনারা বলছেন যে লাশ গুম করে দেয়া হয়েছে, লুকানো হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। এই সমস্ত কথাগুলো নানা রকম বিভ্রান্তি ছড়িয়েছে। আমরা সাংবাদিকরা কি করেছি? সেই বিভ্রান্তির মধ্যে অনেকে পড়েছি। আমরা অনেক রকম হুম, অপতথ্য দিয়েছি। আর সোশ্যাল মিডিয়া তো হুম, আছেই, সেখানে নানা রকম দল মত আছে, তারা এগুলো করেছে। হ্যাঁ, ফলে আসলে আমাদের মানে যে আদর্শিক ভাবে পেশাগত সাংবাদিকতার যে জায়গা, সেখানে আমরা বেশিরভাগ মানুষ নেই, শ্রদ্ধা করি না। আর একটা শ্রেণী আছে, সাংবাদিকদের পয়সা দেয়া, ওদের পেট চলবে কি করে বলুন? একজন সাংবাদিক খালি হুম, কার্ডধারী সাংবাদিক, ওই কার্ড বিক্রি করে উনি খান। ফলে তিনি কি করে সত্য বা বস্তুনিষ্ঠ কিছু দেবেন? তিনি ওইটা দিয়েই বিভিন্ন জায়গা থেকে টুকটাক কিছু পয়সা করে নিয়ে নিজের জীবন জীবিকা পেট বি- চালাচ্ছেন। ফলে আসলে হুম, হুম, বাস্তবতা হুম। বড় রূঢ়। আমরা সেই জায়গা থেকে রুড়বো না, এর সঠিক এর এর জায়গায় সাথে একটু সাংবাদিকতার যে একটু আমি যুক্ত করতে চাই। আব্দুল রশিদ ভাই, একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এটাও দেখি সমাজে অনেক জায়গায় যে ব্ল্যাকমেইলিং এর ব্যাপারটা, বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে, আমার অনেক তথ্য আপনার কাছে আছে যেটা ইলিগাল বা অসামাজিক বা অন্যায় বা বেআইনি, সেই তথ্যগুলো আপনি রিপ্রেজেন্ট করে আপনি সাংবাদিক বলছেন যে তানজির, আপনি যদি এই ব্যাপারগুলো তো আমার কাছে আছে, এখন কি করব? অনেকে দেখা যায় এগুলো বলেও না। তো এই যে ব্যাপারটা, এটাও কিন্তু সমাজে যে হয় না তা না। আপনি যেটা বললেন এটাও অবশ্যই, যে সাংবাদিকতা করে, জার্নালিজম করে তাদের তো পেট চলতে হবে, সংসার চলতে হবে, অর্থনৈতিক সেই সুব্যবস্থা তাও তাদের নেই। তো এখন এই ব্যাপারগুলো কিভাবে দেখেন বা কিভাবে এর উত্তরণ সম্ভব আর কি? খুবই খুবই দুঃখজনক এই যে আমাদের পেশায় যারা আহ, যাকে বলবো যে মূল প্ল্যাটফর্মে যারা থাকেন সাংবাদিকরা, অর্থাৎ যারা মেইন স্ট্রিম সাংবাদিক যারা আছেন, তারা যদি এই সমস্ত কাজগুলো করেন, করেন না তা না, অনেকেই করেন। এবং এরা কিন্তু পেটের ক্ষুধা নেই কিন্তু, যাদের কথা বলছেন যে ব্ল্যাকমেইল করছে, এদের কিন্তু অঢেল হুম, টাকা আছে। এবং এরকম ব্ল্যাকমেইল করে কিন্তু 2-1 টাকা নেন না, বহু বহু টাকা নেন। আমাকে মাফ করবেন আমাদের সাংবাদিক ভাইয়েরা, আপনারা প্লিজ আমাকে মাফ করবেন, কারণ এগুলো আমাদের চরিত্রের একটা অংশ। আমি আমাকে দিয়েই বলছি, আপনাদেরকে আমি দায়ী করছি না, কিন্তু আমাদের এটা গায়ে লাগে, ফোসকা ওঠে, কারণ এটি মহান পেশা। একটা নিউজের উপর নির্ভর করে কত মানুষের কত রকম জীবনের পরিবর্তন আসতে পারে, মান সম্মান হানি ঘটতে পারে, তার সামাজিক জীবনে অবক্ষয় আসতে পারে, হেয় হতে পারে, অসম্মানিত হতে পারে, অনেক কিছুই হতে পারে একটা সাংবাদিকদের একটা কলমের খোঁচায়, একটা রিপোর্টের ভিত্তিতে। ফলে আমাদের অবশ্যই মানুষকে সম্মান দিতে হবে। মানুষকে ব্ল্যাকমেইল করে, মানুষকে হয়রানি করে, অসত্য তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, বস্তুনিষ্ঠতা নেই এরকম রিপোর্ট প্রচার করে মানুষকে হেয় করা, অসম্মান করা আমাদের সাংবাদিকদের নীতি আদর্শের মধ্যে পড়ে না। আমাদের যে মৌলিক যে আদর্শ, সেটা হচ্ছে অবশ্যই নিরপেক্ষ হতে হবে, বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রচার করতে হবে, স্বাধীনভাবে করতে হবে, কোনো প্রেসারে না, কোনো চাপ প্রয়োগের ভিত্তিতে না। কাউকে ঠকানো যাবে না, কারোর বিরুদ্ধে মিথ্যে কোনো সংবাদ প্রচার করা যাবে না। সেই জায়গাটা আমাদেরকে সঠিকভাবে মেনে চলার চেষ্টা করতে হবে, অভাব থাকলেও। আমি হয়তো টাকা পাচ্ছি না, আমার অভাব আছে, আমার পত্রিকা ঠিক মতো টাকা দিচ্ছে না, আমার টেলিভিশন টাকা দিচ্ছে না, তাই বলে কি আমি মিথ্যে সংবাদ প্রচার করব, একজনকে ব্ল্যাকমেইল করব? এটা কি করে হয়? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটাকে অবশ্যই আমি ঘৃণা করি ব্যক্তিগতভাবে, এবং আমরা যারা করি তারা এই জায়গা থেকে আমরা দূরে সরে আসব। এটা একটা মহান পেশা, সাংবাদিকতা, সেটাকে আমরা সম্মানের জায়গা থেকে দেখবো। বাহ! আপনি চমৎকার করে বললেন। আশা করছি যদি কোনো সাংবাদিক বা এই ধরনের কাজের সাথে জড়িত যারা, তাদের কাছে আপনার কথাগুলো পৌঁছয়, একজন হোক, সেই মানুষটা আশা করি সুপথে ফিরে আসবেন। এবং আমরা জানি সব সাংবাদিক তো এরকম না। কিন্তু ওই যে বলে না যে একটা জায়গায় ১০ টা লোক আছে, তার ভিতরে ২ জন লোক দুষ্টুমি করেছে। তো এখন দোষ হয়েছে ওই পুরো গোটা দলের। এরকম একটা ব্যাপার তো থাকেই। তো আশা করছি আমরা আমাদের নীতি নৈতিকতা মেনে চলবো। আসলে জীবনে আমাদের তো প্রয়োজনের শেষ নেই, আমাদের চাহিদারও শেষ নেই। তো মানুষের জীবনের চাহিদা হচ্ছে এরকম। আমাদের গ্রাম্য প্রবাদ আছে, আপনি আরো ভালো জানবেন। সেটা হচ্ছে যে
পেটের খিদে মেটে, চোখের খিদে মেটে না। তো আমরা তো আমাদের পেটের খিদে যদি মেটে আমরা ওই পর্যন্ত শান্ত থাকি। তো যাক, আমি কথা বলতে বলতে দীর্ঘ আধা ঘন্টা আপনার কথা আমার শুনতেই ইচ্ছা করছে। আপনি এত চমৎকার করে বলেন। যখন মানুষের বাচন ভঙ্গি এবং কথা বলাটা সুন্দর হয় তখন শুনতে ইচ্ছে করে। খুবই ভালো, আমার ভালো লাগছে। আশা করছি শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন তাদের ভালো লাগছে। দেখছি আদর আলামিন লিখেছেন সুন্দর আয়োজন, তিনি আরো লিখেছেন শুভেচ্ছা শুভকামনা। জি, সাথেই থাকুন, ভালোবাসা নেবেন দৈনিক আড্ডাবাজির পক্ষ থেকে এবং সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। এই বলছি, এখন যেটা একটা ছোট্ট একটা আবদার আছে, একটু আপনার কাছে কবিতা শুনতে চাই। আমাদেরকে কি কবিতা শোনানোর কোনো সুযোগ আছে কিনা? আহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তানজির সৌরভ ভাই, এবং আবারও দর্শক শ্রোতাদের আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে আছেন সেজন্য আবারও স্বাগত। হ্যাঁ, কবিতা আহ বলবো, কবিতা পড়বো। আহ আমার এবং আমার বউয়ের, আমাদের যৌথভাবে পান্থ হৃদয়, যেটা আমি বলেছিলাম গল্প কাব্য, অর্থাৎ সে হুম। গল্প লেখে আর আমি কবিতা লিখি। তো আমি দেখলাম আমার আচ্ছা, বই বের হবে, তার বের হবে না সেটা হয় না। তো আমরা দুজন মিলে আচ্ছা। গল্প কাব্য মিলিয়ে একটি, এই যে বইটি দেখতে পাচ্ছেন পান্থ হৃদয়, এটি গল্প বাহ, কাব্য। বাহ, অর্থাৎ একটা অংশ বাহ। গল্প, একটা অংশ কাব্য। আমার মনে হয় যে বাংলাদেশে এরকম ঘটনা বোধহয় আগে ঘটেনি। আপনি বেশ সম্মানীয় ঋদ্ধ কবি, না, না, আমি আপনি ব্যাপারটা অনেকগুলো দেখিনি, আমার প্রকাশনা জানা আপনার নেই। রয়েছে। হুম। আচ্ছা, তো সেই হিসেবে সেটা করা। ও ভালো লেখে, আমি যতটুকু আমি জানি ওকে, ও ভালো লেখে। হয়তো একদিন আপনার সাথে পরিচয় হয়ে যাবে কোনো একদিন। তো আমি ছোট ছোট এই পান্থ হৃদয় থেকে আমি কবিতা শুরু, কবিতা কি তা নিয়ে, এবং তার পাশাপাশি আমার ভাবনা কি তা নিয়ে একটা দুটো ছোট ছোট পড়বো আমি। প্রথমে যেটা জি। পড়ছি সেটা হচ্ছে কবিতার কুঁড়ে ঘর। কবিতার কুঁড়ে ঘরে নেই অশান্তির বিষ বাষ্প, জীবনের দর কষাকষির ছবি সেথায় জীবন্ত, প্রেমের অমিয় সুধারা খেলে অবিরত, শব্দ সুতোর গাঁথা মালা সাজায় বাসর, চাঁদের হাসি লুটোপুটি যায় সেই সে বাসর, দক্ষিণের জানালা দিয়ে ভেসে আসে প্রাণের সুর, অলিন্দ ধারের ঘাস ফুল ছড়ায় মিষ্টি গন্ধ, বেড়ার ফুটো দিয়ে এক ঝলক রোদ্দুর দেয় উঁকি, যেন এক প্রেমিকার গোলাপি ঠোঁটের চুমু খাওয়া। বাহ, বাহ। দারুণ একটা প্রেমময় কবিতা আমরা শুনে ফেললাম। ধন্যবাদ। তো পরবর্তীতে কি শুনছি? আমরা পরবর্তীতে আহ, এটা একটু পড়ি, সেটাও ছোট থাকবে, এটাও ছোট থাকবে। তাঁদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কথা। আমরা আমরা আমাদের আরো আলোচনা বাকি আছে তো। আরো কথা শুনবো আপনার। হ্যাঁ, হুম। হ্যাঁ, তাঁদের কথা বলি, মোদের অন্নদাতার কথা। তাদের দেখার কেউ নেই, থাকে না কোনো কালে। তাঁদের কথা বলি, যাদের শক্ত হাতের পেশিতে মোদের টাকার পাহাড় জমে, বুকের পাঁজর বেরোনো হাড্ডিসার শ্রমিকের কথা বলি, যাদের রক্ত নির্যাসের ঝরা ঘামে গোসল হয় দুপুর রোদে, খিদের কামড়ে কাতর সারা বেলা, জীবন মানে শুধু দুমুঠো ভাত, যাদের কাঙ্ক্ষিত গন্তব্য। তাদের কথা বলি, আমি তাদেরই একজন, যাদের পেটের আগুন নেভে না, জ্বলে না বাতি আন্ধার রাতে, যৌবন যাদের খুনে ধরা পঙ্গু, স্বপ্ন যাদের নর্দমার ঘোলা জল, বসন্ত যাদের কালো অভিশাপ। আমি রংহীন বেসুরো তাদেরই একজন, আমি তাদের কথা বলি। বাহ, বাহ, বাহ। মানুষের আহ, কথা চমৎকার লাগলো। ওই যে গরিবের কি হবে, গতদিন একটা কবিতা পোস্ট করেছিলাম চিন্তার গ্রানে, নবারুণ ভট্টাচার্য।
তো সেই মানুষের কথা বলতে পারাটা একজন কবির জন্য, শিল্পীর জন্য অনেক অনেক বড় ব্যাপার। চমৎকার লাগলো, দুটো কবিতাই খুবই প্রাণবন্ত এবং ভালো লাগলো। আমরা বোধহয় আবারও আড্ডাবাজিতে ফিরবো, গাল গল্পে ফিরবো, আমাদের অতিথির মনোভাব শুনবো বিভিন্ন বিষয়ে। তার আগে আবার বলছি, শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন দৈনিক আড্ডাবাজি 17, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। সাথে থাকুন আমাদের আজকের দৈনিক আড্ডাবাজিতে। অতিথি হিসেবে এসেছেন সম্মানিত সাংবাদিক, একজন সাহিত্যিক, গাজী আব্দুর রশিদ। তো আমরা তাকে শুনছি, আরো শুনবো। তো এ পর্যায়ে ছোট করে আমরা জার্নালিজমের ব্যাপারে মোটামুটি একটা আপনার ধারণা পেলাম। আশা করছি আমি সহ যারা শুনেছেন তারা উপকৃত হবেন এবং বিষয়গুলো ভেবে দেখবেন। আরো একটা ব্যাপার আছে, এই যে ল্যাঙ্গুয়েজ, ভাষার ব্যাপার। ঠিক আছে, এই ভাষার ব্যাপারে আমাদের ভাব বিনিময়ের প্রধান মাধ্যমই হচ্ছে ভাষা। এই ভাষার দক্ষতা বা ভাষার ব্যাপারটা কিভাবে কাজ করে, এবং এই ভাষাটা নিয়ে আমি একটু শুনতে আগ্রহী। আপনার মতামত, আমি কোনো স্পেসিফিকলি প্রশ্ন দিচ্ছি না, আপনার কাছে একটু শুনতে চাচ্ছি, তাহলে বেশি শুনতে পারবো এই জন্য। জি। আপনি খুব কঠিন একটা জায়গায়, এবং এটাকে খুব সুনির্দিষ্ট বলা যায় যে খুব আহ, বড় ধরনের আলোচনার একটা জায়গা ভাষা। এবং ভাষা তো ছোট কোনো বিষয় না। আপনি যে কথাটা বললেন শুরুতেই, যে আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা। আচ্ছা ভাবুন তো, ওই ভাষাটা কোনো একবার একটা রসিকতা করে একটা কথা বলি। এই ভাষা নিয়ে একটা বাচ্চা ছেলে সেটা লিখেছিল, ওই যে ভেসে ভেসে আসে ভেলায়, সেটা হচ্ছে ভাষা। আসলে ভেসে ভেসে আসা কথাটা এখন আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ ভেসে ভেসে এসেছে, সেটাও খানিকটা ঠিক। কিন্তু ভাষাটা কখন হ্যাঁ। এসেছে, কে দিয়েছে, কিভাবে হলো? আমরা হুম। মনুষ্য যে জীব, আমরা যে শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা সকল প্রাণীরই কিন্তু ভাষা আছে। তবে হ্যাঁ, মানুষের হ্যাঁ। ভাষার সাথে অন্য প্রাণীকুলের ভাষার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। যোগাযোগ মাধ্যমে যত স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের ভাষাটা, ধরুন পৃথিবীতে যতগুলো ভাষা বা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আছে, তার মধ্যে ইন্দো হুম। ইউরোপীয় ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিটা একটা বড় ল্যাঙ্গুয়েজ পরিবার। তো আমি সেখানে আসার আগে আমি যেটা বলবো, ভাষা মানুষ সৃষ্টির সাথে সাথে, আমরা যদি ইসলামে দেখি আদম হাওয়া, ওনারা বেহেশতে ছিলেন, বাবা আদম এবং হুম। মা, তখন কিভাবে কথা বলতেন আমরা জানি না। যখন পৃথিবীতে ওনারা একটা অমান্য আদেশ অমান্য করলেন স্রষ্টার, তখন পৃথিবীতে বের করে দেওয়া হলো, কান্নাকাটি করলেন, দুঃখ প্রকাশ করলেন। তখন থেকে যে কি ভাষায় তারা কথা বললেন, হাজার হাজার বহু ভাষার কথা হচ্ছে। এই ভাষাটা আসলে কিভাবে এলো? ভাষাটা কিন্তু স্রষ্টার দান। ভাষা আচ্ছা। আমরা পুরা অতীতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন ধর্মীয় গ্রন্থে বা ধর্মীয় চিন্তাবিদদের চেতনার মধ্যে আমরা দেখেছি। আপনার মনে থাকার কথা, হয়তো প্রাচীন মিশরীয়রা, তারা কিন্তু বলতো হ্যাঁ। যে থট দেবতা, সেই থট দেবতা ভাষা দিয়েছিলেন মানুষকে। বেবিলনীয় যারা ছিলেন তারা কিন্তু বলতো নাবু দেবতা, তারা ভাষা দিয়েছে মানুষকে যোগাযোগের জন্য। হুম। আমরা হিন্দুদের কথা হুম। জানি, সেখানে ব্রহ্ম তাদের স্রষ্টা হলেও সরস্বতী তিনি ভাষা দিয়েছেন। আমরা যারা হুম। মুসলিম, তারা আমরা জানি যে, আমরা বলি যে স্বয়ং খোদাই আমাদের ভাষা দিয়েছেন। তো যেভাবেই আসি না কেন, ভাষাটা সরাসরি খোদা প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত। আমাদের ভেতরে, আমাদের ব্রেনের মধ্যে কম্পিটেন্স বলে একটা জায়গা আছে, বিজ্ঞান বলে, ভাষা বিজ্ঞান হুম। বলে, সেখানে এই ভাষার হুম। জায়গাটা আছে। এবং আমরা পরিবেশ পরিস্থিতি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যেগুলো সেখান থেকে গ্রহণ করি এবং যেগুলো ডেলিভারি দেই, সেটা হচ্ছে পারফরমেন্স। সেই হিসেবে এটা ভাষা। অর্থাৎ ভাষা নিয়ে এখনো বহু গবেষণার কাজ বাকি আছে। যেভাবেই আসুক, আমরা যদি মানুষের হুম। ভাষার কথা বলি, যেটা যোগাযোগের কথা বলা হচ্ছে, দুঃখিত, সেটা হুম। আমাদের আহ একেবারে খুব সুনির্দিষ্ট করে আমরা বলবো যে মানুষ যোগাযোগের মাধ্যম ভাষা। প্রতীক হিসেবে আমাদের বলতে হবে কণ্ঠধ্বনি বা বাগ ধ্বনি। অর্থাৎ আমরা কণ্ঠ নিঃসৃত যে ধ্বনিটা আসে, সেটাকেই আমরা ভাষা বলবো। অন্য কোনো ধ্বনিকে কিন্তু আমরা ভাষা বলবো না। ধরুন
আপনার ফ্যানের শব্দ আছে, অথবা মনে করুন কোনো একটা বাঁশির হুম। শব্দ, অথবা মনে করুন একটা বোম্বিং হলো তার শব্দ, সেটাকে তো আমরা ভাষা বলবো না। ভাষা বলবো শুধু বাকযন্ত্র, অথবা আমাদের মানুষের কণ্ঠ থেকে যে ধ্বনিটা উচ্চারিত হয় ফুসফুসের মাধ্যমে, সেটাকেই আমরা ভাষা হিসেবে জানবো। এবং এই ভাষাটাই আমরা, আমাদের কি ভাষা হতে পারে, যারা কণ্ঠ দিয়ে কথা বলতে পারেন না, তারা সিম্বলিক কথা বলেন, সেটাও হতে পারে, কিন্তু সেটা পরিপূর্ণ নয়। বাকযন্ত্র নিঃসৃত বা কণ্ঠ নিঃসৃত যে ভাষা, সেটাই হচ্ছে পরিপূর্ণ। এবং সেটার মাধ্যমে আমরা যে সঙ্গীত চর্চা করি, আমরা এখন যে কথা বলছি, সেই ভাষা দিয়েই, আমরা কণ্ঠ নিঃসৃত ভাষা দিয়েই কিন্তু কথা বলছি। ফলে যোগাযোগের যে প্রধান মাধ্যম ভাষা, সেটি হচ্ছে এই ভাষা, কণ্ঠ নিঃসৃত ভাষা। আচ্ছা। এ বিষয়ে জি, হয়তো আরো আমাকে আমি বিস্তৃত আলোচনা শুনলাম। করা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এটা অনেক আ বড় আ একটা বিষয়, যেতে পারে, ভাষার কিন্তু আমরা বিষয়টা। আর যাচ্ছি না। আমরা যাচ্ছি না। মোটামুটি ভাষার ব্যাপারটা আমরা বুঝলাম। এবং ভালো লাগলো, কারণ যেহেতু একটা আড্ডাবাজি ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু অনলাইনে একটা ফ্রেমে বেঁধে নিয়েছি, আমাদের সময়েরও কিছু ব্যাপার থাকে। তো সে কারণে আমরা চাইলেও অনেক কিছু বিস্তারিত আলাপ করতে পারি না। দেখছি আমাদের সাথে যুক্ত হয়েছেন তাপস চক্রবর্তী। দৈনিক আড্ডাবাজির প্রতিদিনকার একজন দর্শক। আপনার প্রতি অনেক, অনেক ভালোবাসা রইলো, কৃতজ্ঞতা রইলো। তিনি লিখেছেন ভালো লেগেছে। সাথেই থাকুন তাপস চক্রবর্তী, আরো আড্ডা হবে। আজকে আমাদের অতিথির কথা শুনে আমরা ঋদ্ধ হব, আনন্দিত হব। এখন একটু যেতে চাই আবার শিল্প সাহিত্যে, তারপরে আবার আপনার কবিতাও শুনবো। সেই একটু টেস্ট নিয়ে কথা বলতে চাই, যে যুগের চাহিদার সাথে শিল্প সাহিত্যের টেস্ট বদলায়। তো আগের শিল্প সাহিত্য ও এখনকার শিল্প সাহিত্যের কি কি টেস্ট পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়? আপনার যেহেতু একটা দীর্ঘ পথ চলা, আহ, সেই জায়গা থেকে সেই দৃষ্টিভঙ্গিটা একটু জানতে চাই। দেখুন সৌরভ, আমাদের শিল্প সাহিত্য, আজকে যে আধুনিক যুগ আমরা বলি, এই আধুনিক যুগটা ধরুন 2025 চলছে। এটা শিল্প সাহিত্যের আধুনিক একটা যুগ। আমরা জানি যে কয়েক শতাব্দীর ধারাবাহিকতায় কিন্তু আমাদের বাংলা সাহিত্য, তাই না, এর বিভিন্ন রকম ধারা পরিবর্তন, অন্তত 3টি যুগের কথা আমরা জানি। আমরা উত্তর আধুনিক যুগে এখনো হুম, হুম, যাইনি। তো আমরা প্রাচীন যুগকে জানি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, যে সময় চর্যাপদ বা চর্যা গীতিকা সে সময়কার সাহিত্য ছিল। সেটার একরকম ভাষা হুম, ছিল। সেটা আজকের আমরা যে বাংলা এখন যে ভাষায়, প্রমিত ভাষায় বা কথ্য ভাষায় কথা বলছি, সেটা ছিল না চর্যাগীতিকাতে। প্রাচীন যুগের সেই ভাষা। আমরা মধ্যযুগের পরিবর্তনটাকে কি দেখলাম? 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তখন কিন্তু আমরা বৈষ্ণব কাব্য দেখেছি, শাক্ত দেখেছি, মঙ্গল কাব্য দেখেছি। সেই সময়ে কিন্তু আরেকটা ভিন্ন ধারা চলে আসলো চর্যা গীতিকা থেকে, চর্যাপদ থেকে। তারপরে অন্নদা মঙ্গলের, আমরা ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল দেখেছি। সেটা কিন্তু আমাদের ভাষা সাহিত্যের মধ্যযুগের সাহিত্য চর্চা। এরপর চলে এলো আধুনিক যুগ। সেটা 1800 সাল থেকে, একটু আগে বলছিলাম, সেখানে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তারা এলেন। এবং আমরা তখন দেখলাম কি, উপন্যাস দেখলাম, ছোট গল্প দেখলাম, নাটক দেখলাম, কবিতা দেখলাম, প্রবন্ধ দেখলাম, সমাজ এবং রাজনীতি নিয়ে সাহিত্যের মধ্যে বিভিন্ন দর্পণ দেখলাম, প্রেম দেখলাম, প্রকৃতি দেখলাম, নানা রকম উপাখ্যান দেখলাম। এটা আধুনিক যুগের আমাদের যে শিল্প সাহিত্য, সেখানে এগুলো সব এসেছে। ফলে সেই প্রাচীন যুগ এবং মধ্যযুগের ধারা পরিবর্তন করে আধুনিক যুগে আমরা অনেক অনেক এগিয়েছি সাহিত্যের এই ধারাগুলিতে। হুম, এবং আজকে হুম, আমাদের এখানে দেখুন, কয়েকদিন আগে আমাদের একজন বিখ্যাত কবি, কবির জন্মদিন ছিল। হুম। আমরা সেই কবির কথাও হুম, এখন স্মরণ করতে পারি, ওনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি। কবি আল মাহমুদ, তিনিও কিন্তু আধুনিক যুগের জি, একজন কবি। আমরা শরৎচন্দ্রের কথা বলবো, রবীন্দ্রনাথের কথা তো বলেছি, নজরুল, জীবনানন্দ দাশ আমাদের একজন খুব বিখ্যাত কবি। হ্যাঁ, তাদের কথা বলবো। তাদের যে শিল্প সাহিত্যগুলো, সেগুলো আধুনিক যুগের আমাদের জন্য চরম পরম পাওয়ার একটা জিনিস। আমাদের বহু কিছু, আমরা
আজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো, ঋণী থাকবো, আমরা যারা সাহিত্য চর্চা করবো তাদের কাছে। বাহ! মোটামুটি আমরা একটা দেখে আসলাম বাংলা সাহিত্যের একদমকে পুরাতন থেকে এখন পর্যন্ত আপনি পৌঁছলেন ছোট করে। এর সাথে আরো একটু যোগ করতে চাই। এখনকার যে বাংলা সাহিত্য, আ এই সাহিত্যটা কি বিশ্ব শিল্প সাহিত্য উপযোগী মনে হচ্ছে আপনার কাছে? আপনার দৃষ্টিতে যতটুকু ধরা পড়েছে আরকি। সেটা একটু জানতে চাই। ছোট করে। দেখুন সৌরভ, আপনি দীর্ঘদিন সাহিত্য চর্চা করছেন এবং আমাদের অনেক সম্মানীয় ঋদ্ধ সাহিত্যিক, গুণী সাহিত্যিক আছেন, যারা এর সঙ্গে আছেন, বহু 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 বহু, দু একজন না। আমরা অবশ্যই আশাবাদী বাংলা সাহিত্যকে নিয়ে। আমরা অবশ্যই এটাকে বিশ্বমানের বা বিশ্বের জায়গায় নিয়ে যেতে পারে সে ব্যাপারে আমরা আশাবাদী। আমরা আশাবাদী হতেই পারি, কারণ আমাদের বাংলা ভাষাভাষী বিশ্বের বুকে প্রায় ধরুন কত হবে, প্রায় ধরুন 30 কোটির মতো হবে বাংলা ভাষাভাষী কোটির মতো। বা হ্যাঁ, ভারত, বাংলা ভাষাভাষী হ্যাঁ প্রায় হ্যাঁ, চতুর্থ না পঞ্চম স্থানে আছে ভাষাভাষী ভাষায়। হুম, পঞ্চম স্থানে আছে। তো এই যে পঞ্চম স্থানে থাকা বিশ্বের ভাষাগুলোর মধ্যে, তাহলে আমাদের ভাষার হুম, হুম। অবস্থানটা কোথায়? এবং আমাদের অনেক ভাষিক উপরে, অনেক। চর্চাকারীর সংখ্যাও তো অনেক উপরে। ফলে আমাদের এই ভাষাটাকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়াটা খুব কঠিন একটা বিষয় কি? আর আমাদের যারা গুণী ঋদ্ধ সাহিত্যিকরা আমাদের আধুনিক যুগে ছিলেন এবং আজকে যারা লেখালেখি করছেন, অনেক আছেন, অনেক সম্ভাবনাময় লেখক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, যারা খুব ভালো ভালো লিখছেন এবং সেটাকে আমরা নিয়ে যেতে পারি। তবে হ্যাঁ, প্রতিবন্ধকতার জায়গাও আছে, চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ হ্যাঁ, হ্যাঁ, গুলোকে আমি বলবো, এরপরেই ছোট একটু চ্যালেঞ্জের আমি জায়গায় কি যুক্ত আমি করে আসবো। দিই। হ্যাঁ, 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 অবশ্যই। ওই যে জায়গাটা আমিও প্রশ্নটা করে ফেলি যে বাংলা শিল্প সাহিত্যের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা আপনার দৃষ্টিতে। আ এই ব্যাপারটা সেই চ্যালেঞ্জ গুলো সহ এটা একটু বলুন। স- আমি সম্ভাবনার জায়গা থাকা যদি বলতে চাই, সম্ভাবনা প্রচুর আছে, আমাদের বিস্তৃতি ব্যাপ্তি প্রচুর রয়েছে। আমি ধরুন আমাদের ভাষাগত গুরুত্বের কথা একটু আগেই তো বললাম যে 30 কোটির উপরে মানুষ এই ভাষায় কথা বলে, পঞ্চম এটি আমাদের বিশ্বের ভাষাগুলির মধ্যে। ফলে এখানে এই ভাষাগত গুরুত্ব সেটা কিন্তু আছে। অর্থনৈতিক একটা হুম, সম্ভাবনা আছে। আমাদের এই যে হুম। এই মানে পাঠক শ্রেণী আমরা যদি তৈরি করতে পারি ঠিকঠাক মতো, তাহলে কি এটার মাধ্যমে অনেক অর্থ আয় হতে পারে। কারণ আমাদের একটা বই বিক্রি হলে আমরা এখন অনেক সময় বই নিজের গাঁটের টাকা দিয়ে প্রকাশ করতে হয়, তারপরে বিক্রি হয় না, ঘরের মধ্যে খায়, উই পোকাতে খেয়ে ফেলে, আর কাউকে কাউকে গিফট করতে হয়। এরকম যদি গিফট না করতে হয়, হয়। অর্থাৎ প্রত্যেক আমরা নতুন লেখকের সেগুলো তাহলে কি হবে, সেগুলো পাঠক শ্রেণীর মধ্যে পড়বে এবং পড়লে অর্থনৈতিক একটা আয়ও কিন্তু হবে। এবং গবেষণা আর অনুবাদ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। আমরা হ্যাঁ, গবেষণায় হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। পিছিয়ে আছি, অনুবাদের জায়গায়ও আমরা কিন্তু পিছিয়ে আছি। এ দুটো হ্যাঁ, আমরা জায়গায় কিন্তু চাইলেই যারা সাহিত্যের বাংলা বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় মানে তেমন এক্সপার্ট নয়, চাইলেই কিন্তু আমরা একটা তামিল বই পড়তে পারি না, আমরা একটা ইরানি বই পড়তে পারি না, না, আমরা একটা ফ্রান্সের বই পড়তে পারি না ভাষাটা, আমরা না হয় ইংরেজিটা পারলাম। তো যেটা হয় একটা ভাষায় যখন একটা বই লেখা হয় সেটা অনুদিত না হলে তো একটা জাতিগত সংকট তো তৈরিই হয়, কারণ সবাই তো আর ফ্রেঞ্চ পারবে না, সবাই তো জার্মান পারবে না, সবাই তো ইরানি ফার্সি ল্যাঙ্গুয়েজ পারবে না। এই ব্যাপারটা আর কি। জি, বলুন। আপনি ঠিকই বলছিলেন যে অনুবাদের জায়গাটা এবং গবেষণার জায়গাটা, আমরা যদি অন্য সাহিত্যের বড় বড় বইগুলো বা ভালো ভালো বইগুলো আমরা না পড়ি, তাহলে আমরা কি করে গবেষণা করে আমাদের সাহিত্যকে আমরা উচ্চকিত জায়গায় নিয়ে যাব? আর অনুবাদ হুম, ব্যাপারটা হচ্ছে, আপনি যে কথাটি বলছেন ওই সূত্র ধরেই বলবো, অনুবাদ ছাড়া কিন্তু সম্ভব নয়। আন্তর্জাতিকীকরণের জন্য অনুবাদ হচ্ছে সবচেয়ে প্রধান জায়গা। তো সেই জায়গায় আমরা ভীষণ ভীষণ ভাবে পিছিয়ে আছি। আমাদের আন্তর্জাতিক মানের অনুবাদ হচ্ছে না আমাদের সৃষ্টিকর্মগুলো, এবং সেগুলো বিদেশের কাছে যাচ্ছে না, পশ্চিমাদের কাছে যাচ্ছে না, বহির্বিশ্বের কাছে যাচ্ছে না, শুধু আমাদের ওই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ফলে এই গবেষণা এবং অনুবাদ এই দুটি জায়গা আমাদের খুব বড় চ্যালেঞ্জের জায়গা। যদি আমরা আমাদের সাহিত্যকে
অন্যের কাছে, অন্য বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই, গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে আমাদের খুব ভালো মানের অনুবাদ করতে হবে। আরো প্রযুক্তিগত কিছু ব্যাপার আছে, ত্রুটি আছে আমাদের, সেই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আমাদের সেভাবে গড়ে ওঠেনি। ই বুকের যে ব্যাপারটা, সেটাও কিন্তু ওইভাবে আমরা খুব বেশি এগোতে পারিনি। অডিও ছাড়া বুক পাইনি যেটাকে এখনো বলা আর হয়, কি, সেটাও কিন্তু, অডিও বুক। হ্যাঁ, আমরা হুম। এখনো যেতে পারিনি। হ্যাঁ, অনলাইন সাহিত্য যেটা, আজকে যে আপনি অনলাইনে একটা আড্ডা করছেন সাহিত্য নিয়ে, এটা একটা অগ্রগতির একটা দিক আমি বলবো। কিন্তু অনলাইন সাহিত্য যে পত্রিকা থাকার কথা, যেগুলো আমরা অনলাইনে পড়তে পারি, সেটাও কিন্তু আমরা এগোতে পারিনি। তো এই হুম। সমস্ত প্রযুক্তিগত দিক থেকে আমাদের পিছিয়ে থাকা আছে, এগুলো আমাদের প্রতিবন্ধকতা। আমি আমি এই তবে পেছনের সবচেয়ে বড় আপনার এই যে কথার সূত্র। জায়গাটা, আমাদেরকে বিশ্বের হুম। দরবারে হুম। যেতে গেলে, হুম। মানে আপনার বলুন কথার সূত্র ধরে বলুন আমি একটু বলতে সৌরভ ভাই। চাই। হ্যাঁ, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি বললেন না যে আপনি একটা বা ছোট হলেও অগ্রগতি ডিজিটাল প্ল্যাটফর্মে যে লাইভ স্ট্রিমিংটা করছি। তো আমার এই চিন্তা হচ্ছে ওই আপনি আধুনিকরণের জায়গা থেকে, যে আমাদের যে প্রযুক্তি আছে এর তো শুধু বাজে ব্যবহার নয়, এর তো অসংখ্য ভালো ব্যবহারও আছে। আমরা চাইলে আমাদের প্রিয় একজন সাহিত্যিকের কথা শুনতে পারি, তার কথা রেকর্ড করে রাখতে পারি, 10 জনের কাছে পৌঁছতে পারি, একটা কবিতাকে 10 জন শ্রোতার কাছে পৌঁছতে পারি। এই জায়গা থেকেই আমার এই ডিজিটাল, আমি নিজেও 2000 করোনার আগে এত শুধু হয়তো ফেসবুকে লেখালেখি চলতো, কিন্তু এইসব কাজ যে করা সম্ভব বা করা উচিত, আমিও জীবনে ফেসবুক লাইভ করিনি, বা একটা সাহিত্যিককে নিয়ে বা সাহিত্য আড্ডা যে দেওয়া যায় এই ব্যাপারগুলো আমার মাথায় ছিল না। কিন্তু আস্তে আস্তে আমার মনে হলো যে আমাদের তো এর সাথে একাত্মতা ঘোষণা করতে হবে, এর থেকে দূরে থেকে তো আমার লাভ নেই, আমার এখানেই কাজ করতে হবে। কারণ এখন মানুষ বই নিয়ে বসে না, এখন মানুষ ঘরে প্রত্যেকদিন অবসর পেলে ফেসবুকটা নিয়ে বসে। এখন যে মানুষটা মনে করেন রাত 10টায় বাসায় ফিরে বা 11টায় ফেসবুক নিয়ে বসেছে, এখন আপনার কথা তার সামনে গেল, সে মনে হলো না এই লোকটার কথা, একজন সাহিত্যিক, একজন জার্নালিস্ট, আমি তার কথা একটু শুনি। তার কিন্তু বই হাতে নিয়ে পড়ার প্রয়োজন হচ্ছে না, সে তার দৈনন্দিন জীবনের পাশেই তার জিনিসটা পাচ্ছে, আলাদা করে নতুন করে আর দরকার হচ্ছে না। যেমন আমার ছোট্ট একটা প্ল্যাটফর্ম আমি চেষ্টা করছি ডিজিটালি আর কি বিল্ড আপ করার, চিন্তার ঘ্রাণ নামে একটা প্ল্যাটফর্ম। সেখানে হচ্ছে অগ্রজ যে কবি আছেন এবং সমসাময়িক যারা বেঁচে আছেন, তরুণ কবি, অগ্রজ কবি যারা বেঁচে আছেন, তাদের ছোট ছোট বড় বড় কবিতা একটা কার্ড তৈরি করে কাগজে তার একটা ছবি দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি ফেসবুক পেজের মাধ্যমে। কিছু না হোক 20টা লোক তো পড়ছে, অবসরে বসে, তার জন্য তার বইয়ের প্রয়োজন হচ্ছে না। ও, এই মানুষটা তাহলে কবিতা লেখে, এই কবিতাটা লিখেছে, আচ্ছা আমি এর দেখি তো একটু চোখ বুলিয়ে। এই যে ব্যাপারটা, এটা আমি এইসব চিন্তা থেকে করেছি। তো যাই হোক, আপনি বলছিলেন যে অগ্রগতির একটা বড় ব্যাপার নিয়ে। হ্যাঁ, আপনি চমৎকার করে বলেছেন। আসলে এই যে আধুনিকীকরণের জায়গাটায় আমরা যেটা পিছিয়ে আছি, সেটা এইভাবে ধীরে ধীরে আমাদের সামনের দিকে এগোতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে শিল্প সাহিত্য তো শৈল্পিক এবং নান্দনিক ব্যাপার, শুধু কিন্তু বাণিজ্যিক ব্যাপার নয়। এর সাথে আপনার হুম। মনের, এর সাথে আপনার আত্মার সংযোগ থাকতে হবে। এই সৃষ্টিশীলতার জায়গা থেকে, সৃজনশীলতার জায়গা থেকে আমাদের শিল্প সাহিত্য নিয়ে ভাবতে হবে, পাঠক শ্রেণী তৈরি করতে হবে। আমাদের নতুন লেখকদের আমরা উৎসাহিত করতে পারছি না, পৃষ্ঠপোষকতা দিতে পারছি না। আমাদের প্রকাশকরা ওই যারা পুরনো বা নাম করা লেখক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, তাদের পেছনে রয়্যালিটি দেন, তাদের পেছনে লেখার জন্য ছোটেন। কিন্তু নতুন অনেক ভালো ভালো সম্ভাবনাময় তরুণ আছেন যারা লিখছেন, অনেক নারী তরুণী আছেন যারা লিখছেন, তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা দিচ্ছি না, উৎসাহিত করছি না। এটা অত্যন্ত খারাপ একটা জায়গা। তো সেই জায়গায় হুম। যদি আমরা আন্তরিক না হই, তাদের পেছনে তাদেরকে আমরা এগিয়ে না আনি, উৎসাহ না দেই, তাদের বই প্রকাশ না করি, এবং রাষ্ট্রীয় ভাবেও শুধু তাই না, এবং সাহিত্যিক যে সংগঠনগুলো আছে তাদের মাধ্যমে, রাষ্ট্রীয় ভাবে প্রকাশকদের মাধ্যমে, সব শ্রেণীর মাধ্যমেই এই তরুণ লেখকদেরকে কিন্তু উৎসাহিত করতে হবে। একটা বই তার গাটের পয়সা খরচ করে সে লেখে, নিজে লিখছে চিন্তা ভাবনা করে, রাতের পর রাত, দিনের পরে দিন চিন্তা করে করে, এবং তার সৃষ্টিটাকে সে প্রকাশ করতে পারছে না। সেটা কি হয়ে যাচ্ছে, আস্থা করে পড়ে থাকছে। সে ধর্ণা দিচ্ছে অমুক প্রকাশক তমুক প্রকাশক, তারা ওদের নেগলেক্ট করছে। এই যদি হতে থাকে হুম। তাহলে আমরা কি করে এগোতে পারবো? ফলে সম্ভাবনা এই তৈরি, হ্যাঁ, সম্ভাবনা তরুণদেরকে কিভাবে উৎসাহিত তৈরি হবে। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, না আপনার কথাটা রাইট। ঠিক আছে। আর একটা ব্যাপার,
অনেকের মনে এই কথা থেকে প্রশ্ন জাগতে পারে, কেন এত উৎসাহিত করতে হবে, শিল্প সাহিত্যের কি দরকার? কারণ এরকম শ্রেণীর মানুষও তো আমাদের সমাজে আমরা দেখি। শিল্প সাহিত্যের কাজ একটা মানুষের মন মনন তৈরি করা, মানুষকে অন্যায় থেকে বিরত রাখা, অসুন্দর কদাকার থেকে দূরে রাখা, অবিচার থেকে দূরে থাকা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার মতো সাহস এই শিল্প তৈরি করে। তো সেই জায়গাটা আমি আপনার হয়ে বলে দিলাম। আমরা একটু শ্রোতা দর্শকের কাছে যাই। দেখছি মুকুট মেহেদী একজন আবৃত্তি শিল্পী, তিনি লিখেছেন দেখছি মুকুট মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর একজন আবৃত্তি শিল্পী দেখছি সেলিম রেজা সাগর, তিনি লিখেছেন চমৎকার আয়োজন, চমৎকার আলোচনা। ধন্যবাদ আপনাকেও, কৃতজ্ঞতা, সাথেই থাকুন। আমাদের আজকের দৈনিক আড্ডাবাজি 17-র আয়োজনে এসেছে সম্মানিত একজন অতিথি, তিনি একজন সাংবাদিক এবং সুসাহিত্যিক গাজী আব্দুর রশিদ। তার সাথে আমরা অনেকক্ষণ অনেক 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 কথা বললাম। আমার মনে হচ্ছে আমি আরো আড্ডা দিই, কিন্তু আমরা প্রায় ঘন্টা ছুঁই ছুঁই। তো যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সময়ের একটু দিকে খেয়াল রাখতে হবে। তো আপনার শেষ বেলায় আর একটু কবিতা শোনার আবদার রাখছি। কবিতা শুনেই আমরা আমাদের আজকের আয়োজন শেষ করি। ঠিক আছে, আমি কবিতা পড়েই শেষ করব। আমি শেষ আরেকটা কবিতা আমার বই থেকেই পড়ি। উম, আহ, কি কবিতা পড়বো? একটা ভিন্ন ধরনের কবিতা। হুম। 3 দিন হলো মাকে খুঁজে পাচ্ছি না। আপনারা কি দেখেছেন আমার মাকে? আমি সোমা, আমার মা অমৃতা বেগম। ওই যে পুড়ে যাওয়া দালানে ওখানে কাজ করত। আপনারা কি দেখেছেন আমার মাকে? কেউ কোনো কথা বলছেন না কেন? আমার মা কি মইরা গেছে? আমার মায়ের মুখখানা একবার দেখতে পাবো না? আমি আমি একটুও কাঁদিনি, বিশ্বাস করুন। আমি একটুও কাঁদিনি। আপনারা আমার মাকে খুঁজা দিন। এই যে দেখুন আমার মার কার্ড, এই তার ছবি। আমার মাকে আপনারা খুঁজা দিন। এইখানে, এইখানে এই ঘরটার মধ্যে এতগুলান বস্তা পড়ে আছে। এর মধ্যে আমার মায়ের লাশের বস্তা কোনটি? কি করে পাবো আমার মায়ের লাশ? আমাকে আমাকে বইলা দেন আপনারা। পুড়ে অঙ্গার হওয়া 49টি প্রাণ ওই সব বস্তায় বন্দি। 42 জন এসেছেন লাশের পোড়া ছাই নিতে। ডিএনএ নেওয়া হয়েছে সোমা সহ সবার। যদি কোনো লাশের সাথে মিলে যায় ডিএনএ, সোমা হয়তো পাবে তখন তার মায়ের হাড় আর গোশত পোড়া ছাই। আমি রোজিনা, অমৃতা আমার বোন। 2 বোন ছিলাম ওই পোড়া ভবনে। আমার বোন নেই, গেটে তালা, আগুন জ্বলছে চারিদিকে দাউ দাউ করে। বোন আমার প্রাণপণে ছুটেও বেরোতে পারেনি। আমার বোনডারে পোড়াইয়া মেরেছে। এখন আমি এই এতিম শিশুটার কি জবাব দেব? এই এতিম শিশুটার কি জবাব দেব? বাহ বাহ, চমৎকার চমৎকার একটা মানে মাকে ধন্যবাদ। খোঁজার করুণ যে চিত্রকল্প দৃশ্য আপনি দৃশ্যায়িত করেছেন, এবং আপনার কণ্ঠে সেটা অন্যরকম আবেদন তৈরি করেছে। আমার মনে হয়েছে শ্রোতা দর্শকরা আরো ভালো বলতে পারবে। তাদের হাতেই ছেড়ে দিলাম। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। দৈনিক আড্ডাবাজি 17 যে যেখান থেকে দেখেছেন অনেক অনেক শুভেচ্ছা। আপনার কাছে চলে যাচ্ছি আজকের আয়োজনে শ্রোতা দর্শকদের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করবার জন্য। শ্রোতা দর্শক, আপনাদেরকে অনেক অনেক স্বাগত। কষ্ট করে আপনারা যারা দীর্ঘক্ষণ এই আড্ডাবাজিতে আমাদের বিশিষ্ট কবি, লেখক এবং আজকের সঞ্চালক অর্থাৎ এই অনুষ্ঠানের সঞ্চালক তানজির সৌরভ ভাই, তিনি চমৎকার করে সঞ্চালনা করেছেন। আমি মুগ্ধ হয়েছি। আর আপনারা কষ্ট করে দীর্ঘক্ষণ আমাদের সাথে থেকেছেন। আপনাদের সবার জন্য শুভ কামনা জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সবটুকু শুভ কামনা। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার অনেক অনেক ব্যস্ততার ভিতরে যে মূল্যবান সময় বের করে আমার সাথে আড্ডা দিচ্ছেন, এটা
আমি মনে করি আমার জন্য একটা অনেক প্রাপ্তি, পরম প্রাপ্তি। আর শ্রোতা দর্শক যারা দেখেছেন বা দেখেন প্রতিদিনই, আমি কম বেশি দৈনিক আড্ডাবাজিটা চালিয়ে যাচ্ছি এবং যাওয়ার ইচ্ছে আছে। যদিও মাঝে মাঝে বিভিন্ন প্রতিকূলতায় আমি ফেঁসে যাই কিংবা অতিথি ফেঁসে যায়, তবুও কাজটা থেমে নেই। তো আশা করছি এই প্রতিবন্ধকতাগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি করে দৃষ্টিতে দেখে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আগামী কোনো নতুন আয়োজনে, নতুন আড্ডাবাজিতে, নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর এবং সত্যের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।